যে কোনো একটি বড় ধরনের গুরুত্বপূর্ণ এই রকম ট্রমাটিক ইভেন্টের পরে তো পোস্ট ট্রমা একটা মেন্টাল হেলথ যে সমস্যাটি রয়েছে, তো পোস্ট ট্রমার জায়গা থেকে অনেকেরই পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। মানসিক স্বাস্থ্য আমাদের দৈনন্দিন জীবনের একটি বিশাল অংশ, যেই অংশটি অনেকাংশে কুণ্ঠিত হয়ে আছে বলেই আমাদের সকলের ধারণা। এই বিষয়ে সকলের জানা উচিত, সকলের এই বিষয়ে ধারণা রাখা উচিত, কেননা মন ও মনন আমাদের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করে, মস্তিষ্ক আমাদেরকে নিয়ন্ত্রণ করে। আজকে আমরা এমন একজনের সাথে কথা বলবো যিনি কাজ করছেন মানসিক স্বাস্থ্য নিয়ে। কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, আপনি একজন মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছেন, মেন্টাল হেলথ প্রফেশনাল হিসেবে কাজ করছেন। আপনার কাছে আমার অনেক প্রশ্ন রয়েছে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, মানসিক স্বাস্থ্য যে বিষয়টা, এটা কিন্তু আমাদের সবার জীবনে এবং পুরো দেশে, ইভেন গ্লোবালি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কিন্তু বিষয়টি নিয়ে আসলে সকলের বেশিরভাগ অংশেরই মাথা ব্যথা কিন্তু নেই। তো এই বিষয়ে আপনার কি মনে হয় যে মানসিক স্বাস্থ্য নিয়ে সবার কতটুকু জানা উচিত এবং জানা উচিত কিনা, প্রয়োজনীয়তাটা কেমন? আচ্ছা, ধন্যবাদ মাহি। খুব সুন্দর একটি প্রশ্ন এবং সময় উপযোগী প্রশ্ন। অ্যাকচুয়ালি যদি আমরা খুব ভালো করে বলতে চাই, সারা পৃথিবীতে WHO একটি বিষয়কে খুব বেশি প্রাধান্য দিচ্ছে। সেটি হচ্ছে যে তারা যে বিষয়টাকে প্রচার করার চেষ্টা করছে সেটি হচ্ছে নো হেলথ উইদাউট মেন্টাল হেলথ। সো স্বাস্থ্যকে তারা মানসিক স্বাস্থ্যের সাথে ইনকর্পোরেট করেই একসাথে সমন্বয়কভাবে তারা তৈরি করতে চাচ্ছে যে স্বাস্থ্যের যে সংজ্ঞা, সেই জায়গাটায় আমাদের শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য দুটি সমপরিমাণে প্রাধান্য পাবে। সো আমরা যেটা চিন্তা করি যে এই যে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা তৈরির প্রয়োজন বা সুযোগ আছে কিনা। কক্সবাজারের একমাত্র হসপিটাল যেখানে রয়েছে ICU, HDU, CCU, NICU, PICU, সংকটাপন্ন নবজাতকের জন্য স্ক্যানো, ক্যান্সারের কেমোথেরাপি সহ চিকিৎসা সেবার সমৃদ্ধ আয়োজন। রয়েছে 24 ঘন্টার জরুরি বিভাগ। দেশসেরা বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে সর্বাধুনিক চিকিৎসা সেবায় আপনার পাশে ইউনিয়ন হসপিটাল। সেই জায়গাটাতে এটি একটি অতি জরুরি মনে করেই এবং শরীরের স্বাস্থ্যের মতোই এটিকে মনে করে যদি আমরা এখন প্রায়োরিটি না দেই, তাহলে অদূর ভবিষ্যতে আমাদের জন্য অবশ্যই মানসিক স্বাস্থ্য ঝুঁকি আমাদের শরীরের স্বাস্থ্যের ঝুঁকির মতোই একটা বড় ঝুঁকি হয়ে দাঁড়াবে। নারী, পুরুষ, বৃদ্ধ, টিনেজার, কিশোর কিশোরী কিংবা বৃদ্ধ বয়সের মানুষ, এদের মধ্যে কোন বয়সের মধ্যে মানুষজন অনেক বেশি মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে ভুগছে? এটা কি কিশোর কিশোরীর ক্ষেত্রে বেশি, নাকি চাকরি করা অবস্থায়, চাকরিরত অবস্থায় মানুষ যে আফটার 30 আর কি, যে বয়সটা মানুষ আসলে পার করে থাকে, সেই বয়সে মানসিক ঝুঁকি বেশি কিনা? কোন বয়সে আসলে মানসিক ঝুঁকি বেশি? আচ্ছা, এই জায়গাটা যদি আমরা আলাদাভাবে বলতে চাই, তাহলে আসলে প্রত্যেকটা পার্টিকুলার গ্রুপের জন্য নির্দিষ্ট কিছু মাত্রার মানসিক স্বাস্থ্য ঝুঁকি তো রয়েছে। সো যখন শিশুদের জন্য এক ধরনের স্বাস্থ্যজনিত সমস্যা তৈরি হয়, কিশোর কিশোরীদের জন্য এক ধরনের স্বাস্থ্য সমস্যা তৈরি হয়, এবং বিশেষ করে ইয়াং অ্যাডাল্টদের এক ধরনের, এবং ওল্ড এজে আর এক ধরনের। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ভালনারেবল গ্রুপ যারা থাকে তাদের ক্ষেত্রে মানসিক স্বাস্থ্য ঝুঁকিটা বেশি থাকে। সেদিক থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে সাধারণত দেখা যায় যে বয়স্কদের ক্ষেত্রে এক ধরনের থাকে, কিন্তু মূলত যে অ্যাডাল্ট এইজটা থাকে 18+ থেকে 50 বা 45 রেঞ্জের মধ্যে, এই বয়সে বেশিরভাগ সময় মানসিক স্বাস্থ্যজনিত সমস্যাগুলো বেশি দেখা দেয়। বাংলাদেশে যে কিছুদিন আগেই বলবো, কারণ বেশি দিন হয়নি, জুলাই গণ অভ্যুত্থান তো হয়েছে। এই গণ অভ্যুত্থানে আসলে অনেক মানুষ মারা গিয়েছে এবং দেশের সরকারের সব কিছুর পরিস্থিতি আসলে খুব একটা ওভাবে সামাল দিয়ে উঠতে পারেনি এখনো পর্যন্ত। তো সেই সময়ে মানুষের মধ্যে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, যে ভীতি, একটা মনোভীতি, যে আমি বাইরে বেরোলেই হয়তো আমার গায়ে গুলি লেগে যেতে পারে, এই ধরনের একটা ভীতি সৃষ্টি হয়েছে। আপনার কি মনে হয়, একজন মেন্টাল হেলথ প্রফেশনাল হিসেবে আপনার কি ধারণা যে সেই যেভাবে তারা হতাশা বা ভীতির মধ্যে দিয়ে গিয়েছে, সেটা কতটুকু সামলে উঠতে পেরেছে বলে আপনার ধারণা? মূলত যদি আমরা একটু এই ঘটনাটাকে রিভিউ করি, তাহলে আমরা দেখব যে এই মুভমেন্টের সাথে স্টুডেন্টরা বেশি জড়িত ছিল।
তো আসলে এই স্টুডেন্টদের এইজও রেঞ্জ খুব বেশি না। সো আমরা যদি বলি যে এই বয়সটা হচ্ছে একদম আবেগ নিয়ন্ত্রণের জায়গাটা বা ইমোশন রেগুলেশনের জায়গাটা বা অনেক দুর্বল থাকে, তো সেই জায়গা থেকে চিন্তা করলে এখানে বেশিরভাগ ক্ষেত্রেই ছাত্রছাত্রীরাই মূলত এই গ্রুপটার মধ্যে বা ক্যাটেগরিতে পড়েছে এবং তাদের মানসিক স্বাস্থ্যই মারাত্মক আকারে ঝুঁকির মধ্যে পড়েছে। এবং কাটিয়ে ওঠার ব্যাপারটা যদি আমরা বলি, মূলত ক্ষতিগ্রস্ত পরিবার বা ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন তাদের ক্ষেত্রে তো কাটিয়ে ওঠার কোনো প্রশ্নই ওঠে না, কারণ এখনও তারা ওই জায়গাগুলোর মধ্য দিয়ে যাচ্ছে। আর মানসিক স্বাস্থ্যের একটা বড় জায়গা যেটি আমরা যদি বলি যে কোনো একটি বড় ধরনের গুরুত্বপূর্ণ এই রকম ট্রমাটিক ইভেন্টের পরে, তো পোস্ট ট্রমা একটা মেন্টাল হেলথ যে সমস্যাটি রয়েছে, তো পোস্ট ট্রমার জায়গা থেকে অনেকেরই পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। সুতরাং এই জায়গায় আমরা মোটেও বলতে পারবো না যে তারা আসলে কাটিয়ে উঠতে পেরেছে বা কাটিয়ে উঠেছে সম্পূর্ণরূপে। আর এই বিষয়গুলোকে আরও বিশদাকারে যদি আমরা অ্যাসেসমেন্টের আওতায় নিয়ে আসতে পারতাম বা তাদেরকে যদি আমরা সার্ভিসের আওতায় নিয়ে আসতে পারতাম, তখন হয়তো আরও একটু ভালোভাবে বলা সম্ভব হতো যে আসলে তাদের প্রকৃত পরিস্থিতিটা কী। কারণ মানসিক স্বাস্থ্যজনিত আমাদের অনেক প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু কিছু প্রতিষ্ঠান হয়তো সার্ভিস দিচ্ছে তারা ভলান্টারিলি, কিন্তু বেশিরভাগই কিন্তু এটা একটু কি বলবো কস্টলি প্রতিষ্ঠান। তো এই সার্ভিসটা নিতে একটু কস্ট দিতে হয়, কারণ হচ্ছে যে এটা একটা লং টার্ম বা টাইম হচ্ছে কনজিউম করে একটা সেশনে। তো সেক্ষেত্রে অনেকেই হয়তো তথ্যগুলো সঠিকভাবে জানেন না এবং তারা আসলে কোথায় যে সার্ভিসটা নিতে হবে বা আদৌ তাদের সার্ভিসটা নেওয়া প্রয়োজন কিনা এই ব্যাপারেও তাদের সচেতনতার অভাব রয়েছে। সুতরাং এই জায়গায় পরিচ্ছন্নভাবে আমার দৃষ্টিভঙ্গিতে যেটা মনে হয় যেখানে একটা গ্যাপ রয়ে গেছে। সো এখানে আসলে ঠিক অ্যাপ্রক্সিমেট বা অ্যাপ্রোপ্রিয়েটলি বলাটা সম্ভব হচ্ছে না যে তাদের সিচুয়েশনটা আসলে ওভারকাম করেছে কি করেনি। তবে ইন জেনারেলি এটা বলা যায় যে ওভারকাম করার কথা না এত অল্প সময়ের মধ্যে, কারণ এই ঘটনাটাতে যারা ডিরেক্ট আহত হয়েছেন বা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং যারা আসলে উইটনেস হিসেবে ছিলেন, বোথ পার্টি কিন্তু সমপরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছেন মানসিকভাবে। জুলাই গণ অভ্যুত্থানের মতো অনেকেই তো অনেক বড় ধরনের ট্রমা থেকে জীবনযাপনটা করছে। তো এই ক্ষেত্রে যারা এই ধরনের বিভিন্ন বড় ঘটনার সম্মুখীন হওয়ার পরে জীবনযাপন করছে, তাদের এই ট্রমাটুকু কমিয়ে আনার জন্য কি কি করা যেতে পারে? আচ্ছা, এটা আরও একটা ভালো ব্যাপার যদি আমরা করতে পারি, আমার কাছে যেটা মনে হয় যে ট্রমা থেকে বের হয়ে আসার জন্য বা তাদের রেজিলিয়েন্সটা বাড়ানোর জন্য বা আবার তাদেরকে কাজের সাথে সংযোগ ঘটানোর জন্য মূলত আমরা এই জায়গাটাতে বলার চেষ্টা করি যে কোপিং মেকানিজমসগুলোকে বা রিসোর্সেসগুলোকে খুঁজে বের করা। তাদের ক্ষেত্রে এটা হচ্ছে তাদের সেলফ অ্যাওয়ারনেসটা প্রথমে প্রয়োজন এবং সেলফ অ্যাওয়ারনেসের পরে হচ্ছে গিয়ে এটা আসলে একটা সোসাইটি কমিউনিটির অ্যাওয়ারনেসও প্রয়োজন, যে তাদের যে আসলে সাপোর্ট দরকার, তাদেরকে যে এই জায়গাগুলোতে সাপোর্ট দিতে হবে, এই বিষয়গুলোকে সবাইকে আগে জানতে হবে। তারপরে হচ্ছে যে অ্যাওয়ারনেসের পরে আমরা সার্ভিসের কথা চিন্তা করব, যে আগে আমি অ্যাওয়ার যে আমাকে এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে, সেই জন্য আমার নিজের কিছু ওয়ার্ক করতে হবে। আমার সেলফ কেয়ার দরকার, আমার হার্মফুল একটা ঘটনা থেকে আমি মাত্র বের হয়ে এসেছি, আবার যেন এটা রিট্রমাটাইজ না হয়ে যায়, এই যে বিষয়গুলোকে একটু অ্যাভয়েড করা, এই ঘটনাগুলো মানে খুব ফ্রিকোয়েন্টলি রিকল না করা, এই ঘটনা সম্পর্কিত বিভিন্ন তথ্য অলওয়েজ ডিজিটাল মিডিয়াগুলোতে চোখ না রাখা, এই জায়গাগুলো আমরা যদি একটু মেনটেন করতে পারি তাহলে আপাতত একটু ভালো থাকার সম্ভাবনা রয়েছে। আর পরবর্তীতে যদি কোনোভাবেই না হয়, আরও যদি মনে হয় যে আমার দৈনন্দিন জীবনের কাজকর্মগুলো ব্যাহত হচ্ছে, তাহলে শিওরলি তাদের একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন।